প্রিয় দর্শক, বিশ্বকাপের আলোয় প্রথম আলোর নিয়মিত আয়োজন বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি উৎপল শুভ্র। বিশ্বকাপ এখন শেষ আটের খেলা। ৪৮টা দল এসছিল বিশ্বকাপ খেলতে। এসছিল মানে কি, গিয়েছিল বলা ভালো, বাংলাদেশ তো আর আসে নাই। এসছিল বলতে মনে হয় যে বাংলাদেশ এসছিল। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে গিয়েছিল ৪৮টি দল। ৪০টি দল বাড়ি ফিরে গেছে, অথবা রাস্তায় আছে, অথবা আমি জানি না কোথায় আছে, বিশ্বকাপে নেই, দ্যাটস ফর শিওর। ৮টা দল টিকে আছে, মানে হচ্ছে এখন কোয়ার্টার ফাইনাল পর্যায়ে শুরু হচ্ছে। সেটা শুরু হচ্ছে আজকে রাতেই। এটা নিয়ে আজকে কথা বলবো আমরা। ওভারঅল পুরো কোয়ার্টার ফাইনাল ৪টা নিয়ে আমরা কথা বলবো। পরে স্পেসিফিক হয়তো আজকে রাতে যে কোয়ার্টার ফাইনালটা আছে ফ্রান্স মরক্কো, সেটা নিয়ে হয়তো আমরা একটু বেশি কথা বলবো। আজকে আমাদের এই যে ৮টা দল ৪টা কোয়ার্টার ফাইনালে খেলছে, এখানে যে সবচেয়ে বড় প্রশ্ন আমাদের মনে, যেটা আমি মনে করি খুব স্বাভাবিক জায়গা, সেটা হচ্ছে ফেভারিটরাই কি সেমিতে, মানে সেমিফাইনালে, নাকি কোনো চমক? এটা হচ্ছে আজকে আমাদের বিষয়। এটা নিয়ে আজকে আমাদের বিশ্বকাপের আলো। অতিথির সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আলাপ তো আসলে দরকার নাই, প্রতিদিন একই কথা বলি। মারুফুল হক, কোচ, ফুটবল বিশ্লেষক। দেখেন, কালকের কথা আবার বলে ফেলছিলাম যে কোচ মানেই সকল খারক। ওই গল্প মনে আছে আপনাদের? এটা আপনার না, মানে ওটা হচ্ছে যে সব কোচই ফুটবল বিশ্লেষক, কিন্তু সকল ফুটবল বিশ্লেষক কোচ না। সেটাই। আমার কি কোচিং এর ভবিষ্যৎ আছে, মানে ট্রাই করতে পারি? আমি যদি মানে একবারে মানে থিওরির কথা বলি, তাহলে মানে একটা কথা আছে, ফিউচার ফুটবল, ফিউচার ট্যাকটিক্স, ফিউচার কোচ। এবং ফিউচার কোচ যেটা বলা হচ্ছে, ইংল্যান্ড ডিএনএ বের করেছে যে অন্য কোনো প্রফেশন থেকে ফুটবলের কোচ আসবে ফিউচার ফুটবলে। এবং ব্রাজিলে কিন্তু সাংবাদিকরা কোচ হয়েছে প্রচুর। জি, ইভেন ন্যাশনাল টিমেরও কোচ হয়েছে, যে প্রফেশনাল সাংবাদিক জি। তাকে ক্লাবের কোচ বানিয়েছে। আমার কোনো ভাই এই জবে যাওয়ার কোনো ইচ্ছা নেই। যে জবে মানে কোচদের নিয়ে একটা কথা বলা হয়, কোচ হয় দুই রকম, আপনি জানেন এটা। জি, এক দলের চাকরি গেছে, আরেক দলে আপনার যাবে। চাকরি যাবে। কাজে আমি এই প্রফেশনে যেতে চাই না। আপনি এটা করে যান, আমি সাংবাদিকতাই করি। থ্যাংক ইউ। মারুফ, শুনলেন তো আপনি। আমাদের বিষয় হচ্ছে ফেভারিটরাই কি সেমিফাইনাল নাকি চমক। আমরা যদি কোয়ার্টার ফাইনাল লাইন আপের দিকে তাকাই, আজকে রাতে ফ্রান্স মরক্কো, আগামীকাল স্পেন বেলজিয়াম, আমি বাংলাদেশ টাইম বলছি। পরশু মানে শনিবার ইংল্যান্ড নরওয়ে রাতের বেলায়, রাত ৩টায়। পরদিন রোববার সকালে আর্জেন্টিনা সুইজারল্যান্ড। তো প্রেডিকশন করার জন্য এর চেয়ে ইজি ম্যাচ আপ আর হয় না। না, আমরা যদি তাকাই, এখানে ৪টা দল আসলে ফর্মার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা। এর মধ্যে 3বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আছে, 2বারের চ্যাম্পিয়ন ফ্রান্স আছে, 1বারের চ্যাম্পিয়ন স্পেন, ইংল্যান্ড আছে। বাকি দলগুলোর আসলে ওয়ার্ল্ড কাপ ফাইনালি খেলার কোনো অভিজ্ঞতা নাই, বাকি 4টা দলের। তারপরেও কি আমরা এই ওয়ার্ল্ড কাপ যে ধারায় এগোচ্ছে, আমরা কি এই এক্সপেক্টেড ওই 4টা দলই সেমিফাইনালে খেলবে ধরে নিব, নাকি আপনি মনে করেন জেনুইন সম্ভাবনা আছে আপসেটের? মানে আমি যদি মানে এই ওয়ার্ল্ড কাপের যে 5টা করে ম্যাচ সবাই খেলে ফেলেছে, সেটা যদি আমি বিশ্লেষণ করি বা সেটার পারফরম্যান্স দেখি, সেটার ডাটা যদি আমি অ্যানালাইসিস করি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ওই 4টা দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেশি। আর আমরা তো এই ওয়ার্ল্ড কাপে অনেক সারপ্রাইজিং অনেক কিছু দেখেছি। তারপরে সারপ্রাইজ হতে পারে, সেটা বলা যাচ্ছে না। কিন্তু নরমাল স্টেটস, পারফরম্যান্স, ইন্ডিভিজুয়াল প্লেয়ার কোয়ালিটি সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে 4টা টিমের এই সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেশি। তাহলে তো আমাদের আলোচনা আমরা এখানে শেষ করে ফেলতে পারি। না, আলোচনা শেষ করার উপায় নাই, কারণ আপনার এখানে ওই টিমগুলা কি করতে পারে এবং কিভাবে ওরা ওই বড়দের জন্য। আমি এটা তো আলোচনা তো শেষ করলে হবে না। আমাদের এই টক শো আধা ঘন্টার মতো চলে, বা আধা ঘন্টায় আমরা বলবো, এবং সেই কথাগুলো আমার মনে হয় না খুব অর্থহীন হবে। কিন্তু প্রথম যদি আমরা যেটা বিষয়, সেটার উত্তর যদি আমরা জেনে যাই, তখন আলোচনাটা কিভাবে হবে। এটার পরেও আমরা ধরে নিলাম ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা সম্ভাব্য 4 সেমিফাইনাল। এটা আসলে এই যে আপনার যে পরিচয় দিলাম, আমার যে পরিচয়, এই পরিচয় লাগে না, এটা সবাই জানে। তারপরে আমি ফ্রান্স মরক্কো, স্পেন বেলজিয়াম, ইংল্যান্ড নরওয়ে, আর্জেন্টিনা সুইজারল্যান্ড, একটা ম্যাচ যদি আপনাকে পিক করতে বলি, একটা কোয়ার্টার ফাইনাল, যেটাতে আপনি মনে করেন যে দুইটা টিম কাছাকাছি, যেখানে মানে একটা আপসেটের, আমি আপনার কাজটা সহজ করে দিব না কঠিন করে দিব জানি না, আমার কাছে ইংল্যান্ড নরওয়ে। ওই ম্যাচটা প্রবাবলি অন্য ম্যাচগুলোর চেয়ে প্রেডিক্ট করা একটু কঠিন, মানে একটু
আমার কাছে ফ্রান্স মরক্কো আপনার কাছে ফ্রান্স মরক্কো আজকের রাতে? আজকের আচ্ছা, আপনি তো একটু ব্যাখ্যা করেন কেন ফ্রান্স মরক্কো? কারণ হলো যে আপনার মরক্কোর প্লেয়িং স্টাইল এবং ফ্রান্সের প্লেয়িং স্টাইল অলমোস্ট সেম এবং তাদের সিস্টেম অলমোস্ট সেম। এখানে ডিফারেন্সটা হলো যে ফ্রান্স যখন মানে আপনার তাদের পজিশনিং করে সে তাদের একটা পারপাস থাকে, ক্লিয়ার একটা পারপাস থাকে যে আমরা এই উদ্দেশ্যে পজিশনিং করছি। প্রতিটা পাসের পিছনে একটা উদ্দেশ্য থাকে, মানে পাসিং তো আপনার নিজেরা খেলে, তো এই নিজেরা খেলার ভিতরে একটা উদ্দেশ্য থাকে ক্লিয়ার। এবং এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো তাদের এই ৮টা টিম যারা এখন পর্যন্ত আছে কোয়ার্টার ফাইনালে, ৮টা টিমের থেকে সবচেয়ে বেশি ডেঞ্জারাস মানে অ্যাটাকিং ট্রানজিশনের ডেঞ্জারাস হলো ফ্রান্স। আবার যদি আমরা ওদিকে দেখি আমরা মরক্কো আপনার তাদের যে ব্যাকলাইন, যদিও ওরা অনেকগুলো গোল কনসিড করেছে, তারপর আমি মনে করি যে ওদের তো থ্রেট তো হলো লেফট সাইডে ফ্রান্সের, বিশেষ করে আপনার এমবাপ্পে যখন সরে আসে হাফ স্পেসে এবং ওদিক দিয়ে হাকিমি চলে যায়, এবং ওই জায়গাটা আমি দেখেছি যে তাদের ইসা দিওপ যেভাবে ওই জায়গাটা কভার করে, এবং আমি যদি মানে আপনার ব্রাজিলের ম্যাচে বলি সেখানে কিন্তু ভিনিসিয়াসকে কিন্তু কোনো সুযোগই দেয়নি। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো তাদের মিডফিল্ডের যে দুজনের কম্বিনেশন, এবং আরেকটা জিনিস আমি যেটা দেখেছি, হয়তো আজকে আমরাবাদ ফিরতে পারে হোল্ডিং এ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বোয়াদিকে আরো মোর উপরে থাকতে পারে, এবং তাদের রাইট সাইডে হাকিমি, ব্রাহিম দিয়াজ এবং বোয়াদির যে কম্বিনেশন, সেটা আমার কাছে মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের যে অন্য ২-৩টা কম্বিনেশন সেটার মধ্যে এটাও একটা বেস্ট। এবং তাদের পজিশনিং কিন্তু ফ্রান্সের থেকে খুব বেশি, যদিও তাদের অনেক সময় পজিশনিংটা পারপাসলেস মনে হয়। না, আপনি বলছেন যে 4টা কোয়ার্টার ফাইনালের ভিতরে ফ্রান্স মরক্কোটাই থিওরিটিক্যালি বেশি কম্পিটিটিভ হওয়ার আমি ইংল্যান্ড নরওয়েটা বলছিলাম দুই কারণে। নরওয়ে মাত্র ব্রাজিলকে হারিয়ে এসেছে, বিগ মানে ব্রাজিল যেরকমই থাকুক, ব্রাজিলকে হারানোর পর একটা টিমের কনফিডেন্সটা অন্য লেভেলে যায়। প্লাস ইংল্যান্ড ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচে ভালো খেলেছে, কিন্তু আমি সারা জীবন বলি যে ইংল্যান্ড ওভার হাইপ, যেহেতু আমরা ব্রিটিশ মিডিয়া বেশি ফলো করি। আমার কাছে মনে হয়, আর সবচেয়ে বড় কথা, হল্যান্ড নামে একজন লোক আছেন নরওয়েতে, পুরো ম্যাচ ইংল্যান্ড খেলার পরে 2টা গোল সে করে ফেলতে পারে, কোত্থেকে করবে কেউ জানে না। এই কারণে আমার পিক ছিল এটা। আর ফ্রান্স মরক্কো আপনি যেটা বলেন, আমি একটু দর্শকের উদ্দেশ্যে একটু বলি, মনে করিয়ে দিই, আপনাদের নিশ্চয়ই জানা আছে টাটকা স্মৃতি। 2022-এ এই দুই দল সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। ফ্রান্স 2-0 গোলে জিতেছিল। 5 মিনিটে প্রথম গোল করে ফেলায় ফ্রান্সের জন্য খুব সহজ হয়ে গেছিল ব্যাপারটা। পরে কোলোমুয়ানি একটা গোল করেছিলেন। প্রথম গোলটা ছিল ডিফেন্ডারের থিও হার্নান্দেসের। আর ফ্রান্স মরক্কোর যেটা মারুফ মিলের কথা বললেন, মিল হিস্টোরিক্যালি অনেক ব্যাপার আছে, যে ফ্রান্স সরাসরি মরক্কো সরাসরি ফ্রান্সের কলোনি ঠিক বলা যাবে না, এটার মধ্যে একটু জটিলতা আছে। আমরা যেরকম সরাসরি ব্রিটিশ কলোনি ছিলাম, কিন্তু অলমোস্ট কলোনি বলা যায়। এবং প্রচুর মরক্কান ফ্রান্সে বসবাস করেন। আমি প্যারিস অলিম্পিক কভার করতে গিয়ে আলজেরিয়ার মরক্কোর লোকেই আমার সবচেয়ে বেশি দেখা হয়েছে বাইরে। এবং এইখানে এইটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যখন মুখোমুখি হয়, প্লেইং স্টাইলে যদি মিল, যেটা আপনি বললেন, সেটাও একটা কারণ হতে পারে। তার হয়তো সেই ফ্রান্স ঘরানার ফুটবলই খেলে। 2-3টা জিনিস, একটা হলো যে আপনি বোয়াদির কথা বললেন, ওলিসে আমি গ্রেট ফ্যান অফ ওলিসে, পার্টিকুলারলি এই ওয়ার্ল্ড কাপ দেখার পরে, আগে যা না ছিলাম। বোয়াদি ওলিসে, এইটা একটা কি খুব ফ্যাসিনেটিং একটা ব্যাটল হবে, যে এখানে কে মিডফিল্ডে অ্যাকচুয়ালি মানে যদি উপরে ওঠে বোয়াদি, রাইট, কারণ এমনিতে রোল আলাদা, রোল আলাদা, কারণ মানে মাঠের পজিশনাল যদি ইয়াতে করি তাহলে ওই জায়গাতে ব্যাটলটা হওয়ার চান্স কম। আমি মুখোমুখি বলছি না, সে এই দলের যে রোলে আছে, যদি বোয়াদি উপরের দিকে ওঠে সেম রোল তার থাকবে। কিন্তু মানে যে ম্যাচিউরড এবং তার ওলিসিও যে ম্যাচিউরড আপনার দেখলাম এই ওয়ার্ল্ড কাপে, সেই ম্যাচিউরিটি এখনো কিন্তু বোয়াদির আসেনি, বাচ্চা ছেলে। রাইট, কারণ আপনার বোয়াদি আমরা কিন্তু উইং এ খুব একটা অপারেট করতে দেখিনি। সে হাফ স্পেস দিয়ে খেলতে পারে, সেন্ট্রালি খেলতে পারে, কিন্তু আপনি ওলিসিও দেখেন, আপনার দুইটা উইং, নাম্বার 10 পজিশন, নাম্বার 9 পজিশনও সে অপারেট করতে পারে। সেই ক্ষেত্রে দুজনের এইভাবে খুব একটা হবে না। তবে আমরা মানে বোয়াদির যে পারফরমেন্স ব্রাজিলের সঙ্গে দেখেছি, সেই পারফরমেন্স আসলে তো অবশ্যই আমি বলবো যে দুজনের দুই পজিশনের মানে একই জায়গায় না, মাঠের দুই প্রান্তে হয়তো সেই মানে না, আমি যে কথাটা বললাম, আসলে দেখেন বোয়াদির 18-19 বছর বয়স, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ওলিসের হয়তো ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, কিন্তু মানে তাকে যে আমরা আলোচনা করছি, এইটাই বোঝাচ্ছে যে সে আসলে মানে তার এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সটা কি, বা মরক্কো টিমের জন্য তিনি কতটা ভাইটাল। সেই অর্থে এখানে একটা জিনিস আমি অ্যাড করি, সেটা হলো ব্রাজিল মরক্কোর ম্যাচের পরে মানে আমি হয়তো কোনো একটা শোতে বলেছিলাম যে এই মুহূর্তে ব্রাজিলের একটা বোয়াদি নাই,
কত বড় ব্যাপার এটা, Right. ব্রাজিলের মতো টিম একটা এরকম একটা প্লেয়ারের অভাব অনুভব করছে। রাইট। আপনি সরাসরি ব্যাটেলের কথা যদি বলি, অন্য কোয়ার্টার ফাইনাল গুলো আমরা কি ছুঁয়ে আসবো আগে? তো ফ্রান্স মরক্কো দিয়ে শেষ করলে, যেহেতু আজকে রাতেই ফ্রান্স মরক্কো, মানুষের তখন শেষটা তারা আপনার শেষ কথাটা নিয়ে তারা খেলাটা দেখতে পারবে। আমরা অন্য ম্যাচগুলোতে যদি একটু আসি, আর্জেন্টিনা নিয়ে ধরেন, আর্জেন্টিনা মিশর নিয়ে এখনো চলছে ফুটবল বিশ্বে টালমাটাল। ফিফা আজকে বিবৃতি দিয়েছে, মিশর তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে এবং এটা অনেকেই বলছেন যে এটা সিম্পলি একটা ডাকাতি। আর আসলে এখন এই ফেক নিউজের যুগে কে কোনটা বলছেন এর মুখ দিয়ে এটা শুনতেছি, কিন্তু এটা কন্ট্রোভার্সি আছে, এই বেশি কোনো সন্দেহ নেই। এবং সর্বশেষ যেটা, এটা আর্জেন্টিন সমর্থকরা আবার বেশি রাগ করেন না, আমি কিন্তু এটা ইয়ার কি চলে বলছি। আমাকে একজন বললেন যে ভাই, বিশ্বকাপে কবে এই নিয়ম চালু হলো যে আপনার ওপোনেন্ট আপনি নিজে পিক করতে পারবেন? ক্যাপ ভার্দে প্রথমে, তারপর মিশর, তারপর সুইজারল্যান্ড। মানে আর্জেন্টিনা থিওরিটিক্যালি, আমরা ক্যাপ ভার্দে কি হয়েছে দেখেছি, মিশর যেটা অ্যামেজিং কামব্যাক, আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে কোনোদিন হয় নাই। ওয়ার্ল্ড কাপ ইতিহাসে কখনো 2-0 পিছিয়ে থেকে নির্ধারিত টাইমে কোনো দল জিতে নাই। তো সেইখানে জানি এটাও কঠিন হতে পারে, কিন্তু কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা নিশ্চয়ই এর চেয়ে সহজ প্রতিপক্ষ আশা করে নাই। আসলে তাই। এটা হলো আসলে মানে আর্জেন্টিনা চুজ করেন অন্যান্য গ্রুপগুলাতে না, এটা কিন্তু এই কোশ্চেন কিন্তু আমাকে অনেক ফিফাকে আর্জেন্টিনা কিনে নেয় না, এটা কিন্তু অনেকেই একই কোশ্চেন করে যে আর্জেন্টিনা সবগুলা উইক টিম পেয়েছে, তার মানে কি ফিফা এটার পিছনে আছে? এটা আসলে না। ওখানে যদি গ্রুপগুলাতে যে টিমগুলা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল, পরের রাউন্ডে হওয়ার কথা, যাদের থার্ড হতে, সেখানে আর্জেন্টিনা কি নেদারল্যান্ডস হওয়ার কথা ছিল, সে কোয়ার্টার কাটিং হওয়ার কথা না। নেদারল্যান্ডসকে তো হারাইলো মরক্কো। ফ্রান্সের সঙ্গে নেদারল্যান্ডস হতে পারতো। আমার এই কোশ্চেনটা মনে নেই। মরক্কো নেদারল্যান্ডসকে লাস্ট থার্ড টুতে হারিয়েছে, কাজে মরক্কোর জায়গায় নেদারল্যান্ডস আসতো, ফ্রান্স নেদারল্যান্ডস হতো। ওই দিক থেকে অন্য টিম আসার কথা। আর্জেন্টিনার ক্ষেত্রে অন্যটা হতো, জার্মান বা অন্য কেউ আসতে পারতো। যাই হোক, তবে মানে যেটা বলছিলাম, ওই গ্রুপগুলোতে পর্তুগাল এখানে মেসি রোনালদো মুখোমুখি হওয়ার কথা ছিল। দেখেন, ওয়ার্ল্ড কাপের শুরু থেকে বলে আসতেছি, দুই দলে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, দুই দলে যদি আগায়, কোয়ার্টার ফাইনাল হবে মেসি বনাম রোনালদো। কারণ পর্তুগাল চলে গেছে, এটা কি আর্জেন্টিনার হাত আছে? আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, রাইট। আমরা পর্তুগাল যে আউট হয়ে গেল, তারপরে ব্রাজিল আউট হয়ে গেল, এগুলো তো আর্জেন্টিনার হাত নাই। না, হাত থাকবে কেন? কনফার্ম, আপনি কনফার্ম করলেন, থ্যাংক ইউ, আপনি এক্সপার্ট অপিনিয়ন দিলেন। আচ্ছা, আর্জেন্টিনা সুইজারল্যান্ড, আসলে আমার মনে হয় না যে পরপর 3টা ম্যাচ আর্জেন্টিনার মানে কাগজে কলমে ইজিয়ার অপোনেন্টের এগেইনস্টে এত কঠিন হবে। তবে মানে নকআউট ম্যাচ তো একটা জিনিস হলো, যদি মানে যারা লো ব্লকে আসছিল, আমি যদি বলি কেপ ভার্দের মতো, কিন্তু ওই থিওরিটিক্যাল লো ব্লক আমি এখনো দেখি নাই কাউকে। ওরা যদি ওই লো ব্লকটা করতে পারে তাহলে একটু কঠিন হবে আমার কাছে মনে হচ্ছে আর কি। এবং কাউন্টার অ্যাটাকে আমরা দুর্বলতা দেখে ফেললাম কিন্তু আর্জেন্টিনার, সেটা হয়ে যেতে পারে। তবে মানে ওটা চান্স কম আর কি। আপনি আর্জেন্টিনাকে গ্রুপ পর্বের পরেই আপনি সবচেয়ে এগিয়ে রেখেছিলেন, আমি দ্বিমত করে ফ্রান্সকে রেখেছিলাম। আপনি কি এখনো সেই মতে অনড় যে এখন যে 8টা দল আছে এদের ভিতরে এখন আপনি মনে করেন যে এরপরে ধরেন আর 2টা রাউন্ড গেল, নকআউটে তো আরো বেশি চেনা যায় দলগুলোকে, আপনি কি এখনো মনে করেন যে আর্জেন্টিনাই এই 8টা দলের ভিতরে বেস্ট টিম? অন পেপার, মাঠে কি হবে সেটা পরের ব্যাপার। অন পেপার আমি আর্জেন্টিনাকে ধরে রাখবো স্টিল আপনি মনে করেন, এবং এই কামব্যাকটা প্রবাবলি আরো বেশি 2টা ম্যাচ পর পর কামব্যাক, এবং মানে এটা অবশ্যই প্লেয়ারদের জন্য একটা আলাদা মোটিভেশন। এবং আরেকটা জিনিস হলো, হ্যাঁ, আপনার যখন মেসি এই ধরনের পারফরম্যান্স করে তখন তো ওটা অন্যরকম হয়ে যায় টিমের জন্য। সেটা তো কালকে আপনি একটা প্রস্তাব দিয়ে রেখেছেন যে এলিয়েনদের সঙ্গে মেসির একটা ম্যাচ মানুষের সঙ্গে না খেলুক। ইংল্যান্ড নরওয়েটা আমি তো কিছু কথা আগাম বলে ফেলেছি, এটা নিয়ে যদি একটু আমরা নিচে থেকে উপরে উঠতেছি আর কি। ইংল্যান্ড নরওয়ে যদি বলেন আপনি, আমরা প্রতিদিন ওই ম্যাচগুলো নিয়ে আবার স্পেসিফিক আলোচনা করব, আজকে এটা ওভারঅল করছি। তো ইংল্যান্ড নরওয়ে ম্যাচে মানে আমি যেটা বলি, মানে নরওয়ে ম্যাচের 2টা জিনিসই আছে, সেটা হলো ওডেগার্ডের প্লে মেকিং এবং হল্যান্ডের ফিনিশিং। এবং হল্যান্ড যেভাবে ফিনিশ করে, একবারে পুরা ম্যাচে 8টা-9টা বল টাচ করবে এবং হয়তো সেখান থেকে একটা দূরে ফিনিশ করে দিতে পারবে। এখন যে ভুলটা আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিলের ডিফেন্ডাররা করেছে, আমার মনে হয় না যে ইংল্যান্ডের ডিফেন্ডাররা সেই তাদের তো এখন প্রবলেম ফাইন্ড আউট হয়েছে এবং সেই অনুযায়ী হোমওয়ার্ক হবে। এবং 90 মিনিট যদি এই ফোকাসটা রাখতে পারে ডিফেন্ডার, তাইলে হল্যান্ডের চান্স কম। আরেকটা জিনিস এখানে আপনার চান্স কম আর কি, নরওয়ে চান্স কম। আরেকটা জিনিস, নরওয়ে হয়তো তাদের এখানে আসার কথা ছিল না, হয়তো চলে আসছে, এই একটা যদি থাকে, এবং এই ম্যাচটা যদি নাথিং টু লুজ থাকে, এইভাবে যদি খেলে, তাহলেও আরেকটা মানে চান্স থাকে নরওয়ে। আচ্ছা, আমি 2টা জিনিস আপনার কথার সূত্র ধরে যোগ করি। নরওয়ের এটা মাত্র
চতুর্থ বিশ্বকাপ। জি, 1938 সালে প্রথম বিশ্বকাপ খেলেছিল তারা, যাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ছিল। সেকেন্ড রাউন্ডে আউট। 1994 সালে ফার্স্ট রাউন্ডে আউট। 1998 সালে এটা ১, ২, ৩ হ্যাঁ, চতুর্থ বিশ্বকাপ। হুম, সেবারও ফার্স্ট রাউন্ডে আউট। এবার ২৮ বছর পরে এসে তারা একটা চমক অলরেডি দেখিয়ে ফেলেছে। জি, আরেকটা যেটা হল্যান্ডের বললেন, ওইটার যদি একটু ব্যাখ্যা দেন যে ইংল্যান্ড টিমে তো প্রিমিয়ার লিগের প্লেয়ার সব। জি, তো হল্যান্ড কি করতে পারে না পারে ওদের মুখস্থ। রাইট। তো প্রিমিয়ার লিগে তো থামাইতে পারে না। না, থামাতে পারে না। তো এই ম্যাচে কিন্তু কেমনে থামাবে? প্রিমিয়ার লিগে হল্যান্ডের পাশে কারা থাকে? বা এইখানে ডিফেন্ডার গুলা তো টপ, ইংল্যান্ডের রাইট, টপ ৪ রাইট, জন ডিফেন্ডার। রাইট। কিন্তু আপনার হল্যান্ডের পাশে এখানে কারা থাকে? কারা বলগুলা সাপ্লাই দেয় এবং সিটির সেই কোয়ালিটি। সেই কোয়ালিটি। তো এখানে তো ওই কোয়ালিটি নাই। একমাত্র ওডেগার্ড ছাড়া এই কোয়ালিটি নেই। ওডেগার্ড পিছন থেকে প্লে মেক করে, কিন্তু সাইড থেকে উইং থেকে যেভাবে সার্ভিস গুলা দেওয়ার কথা সেভাবে হয়তো মানে মানে আমরা ম্যান সিটিতে যেভাবে দেখি এখানে সেভাবে পাবে না সেই সার্ভিস। যেটা একসময় মানে বার্সেলোনার মেসি আর আর্জেন্টিনার মেসি নিয়ে বলা হতো যে ওইখানে তো তার জাভিয়ার ইনিয়েস্তা রাইট, নাই। রাইট, রাইট, রাইট। অনেক কিছু। একটা প্লেয়ার একটা স্পেসিফিক ম্যাচে বা একটা সিজনে বা একটা টুর্নামেন্টে পারফর্ম করা অনেক কিছু উপাদান আছে। এর মধ্যে একটা উপাদান হলো তার মানে সহযোগী প্লেয়াররা কেমন। সঙ্গী সাথী কারা? জি, স্পেন বেলজিয়াম, আমরা ওই যে নিচ থেকে উপরে উঠছি। জি, জি। স্পেন বেলজিয়াম আগামীকাল রাত ১টায়। জি, এখানে স্পেনের চান্স বেশি। স্পেনের চান্স বেশি কারণ আপনার স্পেন আমি যেটা বলতেছিলাম ফার্স্ট রাউন্ড পর্যন্ত তাদের ফার্স্ট রাউন্ড মানে লিগ পর্যায়ে তাদের যেটা সমস্যা হচ্ছিল যে তাদের মানে কুইক ট্রানজিশনটা মানে অ্যাটাকিং ট্রানজিশনটা খুব স্লো ছিল ১ নাম্বার, এবং ২ নাম্বার তাদের ওই ক্রস করতে চাতো না। ওরা ক্রসিং পজিশনে যাওয়ার পরও বলটা এনি হাউ ইনভার্টেড হয়ে মাঝখানে চলে আসতো। এই ২ টা জিনিস আমার কাছে মনে হয়েছে যে তাদের অনেক ডেভেলপ করেছে। এটা মানে ফাইনাল খেলার মতো তাদের ডেভেলপমেন্টটা হয়েছে। জুয়েলি লাস্ট ডেভেলপ করেছে। মানে ম্যাচে দেখে মনে হয়। ম্যাচের ডিমান্ড অনুযায়ী যা করা দরকার। আচ্ছা, আমি দর্শককে আরেকটা ইনফরমেশন দিতে পারি। এটা নিশ্চয়ই আপনারা জেনেও ফেলতে পারেন বা ইন্টারনেট ঘাঁটলে তো আজকাল জানা যায়। যেহেতু নরওয়েরটা বললাম আমি, তাদের চতুর্থ বিশ্বকাপ ২৮ বছর পরে এসছে। সুইজারল্যান্ড ফুটবলের শুরুর দিকে অনেক বড় একটা শক্তি, বেশ ভালো একটা শক্তি ছিল। ১৯৩৪, ৩৮, ৫০, ৫৪। এটা ধরেন আপনি প্রথম যে এই ৪ টা ওয়ার্ল্ড কাপের মধ্যে ৩ টাতে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছে। জি, এরপরে ১৯৫৪ সালের পরে এই প্রথম তারা কোয়ার্টার ফাইনালে উঠলো। জি। কলম্বিয়া সুইজারল্যান্ড ম্যাচটা কি আপনি দেখেছেন? মানে যেটা না, খেলে ওটা ওই ম্যাচটা আমার দেখা হয়। টাই ব্রেকারে জিতে যেটা যেটা ওই ম্যাচটা সুইজারল্যান্ড উঠলো। ওই ম্যাচটা দেখা হয়। আচ্ছা। তো স্পেন আর বেলজিয়ামের ক্ষেত্রে হচ্ছে, বেলজিয়াম তো আমরা জানি যে তাদের বহু বছর পরে ইউরোপের মাঝারি সারির একটা দল থেকে একটা গোল্ডেন জেনারেশন আসলো। ২০১৮ খুবই বড় আশা জি, করা হয়েছিল। সেখানে সেমিফাইনাল খেলেছে। ২০১৪ কোয়ার্টার ফাইনাল। আর এইবার তো তারা কোয়ার্টার ফাইনালে উঠলো। জি, এবং এইখানে আমি একটা কেভিন ডি ব্রুইনা আর ইয়ামাল, আমি যদি এই জি, ২ টা জিনিসই করি, ২ টা ২ প্রান্ত। একজনের জি, সূর্যাস্ত, জি। আরেকজনের সূর্যোদয়। দয়। তো আপনি এই ২ জন প্লেয়ারকে নিয়ে যদি একটু বলেন যে, আ আমি জানি না ব্রুইনা নামবে কিনা, কারণ গত ম্যাচে রাইট। বাইরে বসেছিলেন। জি। তো আমি যেটা দেখেছি প্রবাবল 11 এ কিন্তু ডি ব্রুইনে নেই। যেটা প্রবাবল মানে 11 থাকে আরকি। মানে সম্ভাব্য 11 সেটা ডি ব্রুইনে নেই। তো ইয়ামাল মাত্র তার ক্যারিয়ার শুরু করেছে এবং ইউরোর পরে সে এসে এখন মানে ওয়ার্ল্ড কাপ খেলছে। তো ওকে আরো অনেক পথ যেতে হবে এবং আরো পরিপূর্ণ হতে হবে। অনেক কিছু আছে সেটা তাকে আর্ন করতে হবে। আর যদি আমি বলি ডি ব্রুইনের কথা বলি, একবারে কমপ্লিট মিডফিল্ডার। আমরা ঐদিন মদ্রিচ নিয়ে কথা বলছিলাম। মানে ওই জেনারেশনের মধ্যে যদি আপনার ৪ টা ওয়ার্ল্ড ফেমাস মিডফিল্ডার বের করতে বলেন, সেখান থেকে ডি ব্রুইনে অবশ্যই আসবে। আপনার বা হোল্ডিং এর যে বক্স টু বক্স যেটা বলে আরকি আমরা মিডফিল্ড, সেই বক্স টু বক্স মিডফিল্ডের আপনার ডি ব্রুইনেও একজন এই জেনারেশনের আমার মনে হয় যে মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। আচ্ছা, আপনি ইয়ামালকে কি মনে করেন যে নেক্সট মানে মেসি, রোনালদো হওয়া তো এটা মানে এটা মানে কোনদিন হবে না বলা, খুব স্পোর্টসে বলা খুব রিস্কি। জি, কিন্তু যদি সময়টা চিন্তা করি, কত সময় ধরে জি। ডমিনেট করা, মানে যেরকম আইকনিক একটা পর্যায়ে তারা গিয়েছিল। ইয়ামাল, এমবাপ্পে এই দুজনই কি মোস্ট লাইকলি যে নেক্সট এ এরকম একটা হওয়ার? আমার কাছে মানে ইয়ামাল আমরা আপনার ইউরোর পরে ২ টা সিজন আমরা দেখেছি তাকে। তো মানে আমরা যখন রোনালদো বা এমবাপ্পে বা আমরা মেসির কথা বললেন, তাদের ১ম ২ সিজন পরেই কিন্তু তাদের মানে যেভাবে তারা মানে তাদের পারফরম্যান্স শো করেছে এবং যে স্কিল বা তাদের যে টিমের প্রতি তার কন্ট্রিবিউশন সেটা কিন্তু এখনো হয়নি। ইয়ামালের ইনজুরি কি হয়নি। একটা কারণ? ইনজুরি একটা কারণ হতে পারে। তারপরও আমার কাছে মনে হচ্ছে যে মানে ওই লেভেলে আমার মনে হয় না যে যেতে পারে। তারপরে বলা যায় না। আমরা তো
আপনার যদি ইয়ার কথা বলেন, হ্যারি কেনের কথা বলেন, সে 17-18 বছর বয়স পর্যন্ত তাকে কখনো মনে হয় রেটই করেনি। না, সেটাই। তারপরও সে এটা আর্ন করেছে। আমার মনে হয় ইয়ামালের যেহেতু সেই ট্যালেন্ট আছে, খেলা দেখতে কিন্তু খুব মজা লাগে। হ্যাঁ, মানে রোনালদিনো ভাব আছে একটা, মানে একটা মাঠের যে খেলা দেখার যে একটা মজা আছে না এস্থেটিক্যালি, জি। এটা খুব মজা লাগে। না, এটা তো অবশ্যই লাগবে। কারণ আপনার যখন একটা প্লেয়ার এই মানে মডার্ন ফুটবলে যে ইন্ডিভিজুয়াল স্কিল দেখাবে, ইন্ডিভিজুয়াল স্কিল দেখাবে, সেটা তো আসলে ভালো লাগবে। যেটা সুযোগ আপনারা একদমই রাখতে চান না কোচরা। তুই বেশি ড্রিবলিং করিস কেন, না, এটা ওই যুগ চলে গেছে, এখন কি আপনারা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স এর উপর আবার যুগ আসছে? অবশ্যই। কারণ কিন্তু এখন একটা কথা আছে সেখানে, এটা হলো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, মানে আমি কখন ড্রিবল করব, কখন করব না, এইটা হলো এই ডিসিশনটা নিতে হবে। ছাড়বো বা বলটা কখন ছাড়বো। এখন আমার সামনে 5 জন প্লেয়ার, এখানে তো মেসিও ড্রিবল করবে না। সেখানে যদি আমার প্লেয়ার ড্রিবল করতে চায়, তাহলে তো আমি অবশ্যই বলবো না এই জায়গায় ড্রিবল। এটা আপনি খুব ভালো পয়েন্ট বলছেন যে আমি 3 জনকে ড্রিবল করলাম, করে আমি ফোর্থ প্লেয়ারের কাছে লুজ করবই, লাভটা কি? লাভ কি? সেখানে আমার কোনো লাভ নেই। না। আচ্ছা, তাহলে আমরা স্পেন বেলজিয়ামটা একটু ছুঁয়ে গেলাম, কালকে তো আবার এটা নিয়ে কথা বলতে হবে। এবার ফ্রান্স মরক্কোতে আসি, আবার স্পেসিফিক ভাবে আসি। আপনি যে ব্যাটেলের কথা বলছিলাম যে বোয়াদি আর এটা আসলে আমরা অনেক সময় দুই গোলকিপারের ব্যাটেল বলি, তারা তো মুখোমুখি হয় না, দুই প্রান্তে থাকে, কিন্তু আমরা বোঝাই তাদের পজিশনে যেহেতু তারা সেরা, দল তাদের উপর ডিপেন্ড করে, তাদের পারফরমেন্স একটা ডিসাইডার হতে পারে। এখানে সরাসরি একটা মুখোমুখি আছে। এমবাপ্পে এখন আজকে সে মাঝে চলে যায় কিনা বন্ধু এড়াইতে, আশরাফ হাকিমি এবং এমবাপ্পে খুব ভালো বন্ধু, এবং প্যারিস সেন্ট জার্মেইনে যখন তারা খেলে তখনই তাদের সেই বন্ধুত্বের শুরু, এবং প্রচুর ওভারল্যাপ করে হাকিমি, কিন্তু নরমালি তার রোলটা তো আসলে হওয়ার কথা এমবাপ্পেকে ঠেকানো। এই লড়াইটা আপনার কাছে কতটা ফ্যাসিনেটিং লাগে? এই লড়াইটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে মানে চান্স আছে, কারণ এমবাপ্পে এখানে নাম্বার 9 খেলছে এই টিমটাতে, কিন্তু নাম্বার 9 খেললেও সে কিন্তু ওই পজিশনে থাকে না। সে স্টার্ট করে হয় আপনার রাইট সেন্ট্রাল ব্যাক এবং রাইট ব্যাকের মাঝখানে যে জায়গাটা আছে আমরা বলি হাফ স্পেস, সেখান থেকে স্টার্ট করে এবং এই মাঝখানের জায়গাটা তৈরি করে রাখে। হয় ওই দিক থেকে ডেম্বেলে আসবে, আবার পিছন থেকে অলিসিও যাবে। আবার সে যদি ডান পাশে চেপে যায়, লেফট ব্যাক এবং লেফট সেন্ট্রাল ব্যাকের মাঝখানে যে হাফ স্পেস সেখানে নেই, সেই জায়গাটাতে মাঝখানে জায়গা ওপেন রাখে, সেখানে হয়তো অলিসিও আসবে, আর নাহলে বারকোলা আসবে সেখান থেকে। এইটা তার মানে টেকটিক্সটা এই ম্যাচের। আর যদি সে যখন রাইট হাফ স্পেসে চলে যাবে, মানে তাদের লেফট হাফ স্পেসে, তখনই হয়তো হাকিমের সঙ্গে তার একটা মানে মানে 1 to 1 হওয়ার চান্স। আপনি কি মনে করেন যে আজকে হাকিমি যদি মানে এমবাপ্পে যদি বাইরে খেলে, যেটা বেশিরভাগ ক্যারিয়ার বেশিরভাগ সময় সে খেলেছে, তাহলে হাকিমির ওভারল্যাপিং করতে গেলে একটু ভাববে, নাকি সে তার যে ব্যাকআপ আছে তার উপরে ভরসা রেখে না, যখন ওদের পজিশন থাকবে পায়, আমি দেখি তখন সে যাবে, সে এটা চিন্তা করবে না, কারণ ওইখানে তার ওই জায়গাটা কভার করার মতো এনাফ প্লেয়ার এবং যোগ্যতা আছে ওখানে। যদি আপনার বোয়াদি থেকে যায়, অথবা যদি আজকে আমরাবাদ শুরু করে আমরাবাদ থেকে যাবে, অথবা রাইট সেন্ট্রাল ব্যাক আপনার মানে আপনার ঈসা আর কি, ঈসা দিওলোপ আছে, সে যেটা বললেন যার আগে সে কভার করে ওই জায়গাটা। রাইট। গতবার কাতারের সেমিফাইনাল আগে খুব ইন্টারেস্টিং একটা জিনিস ঘটেছিল, মানে কাতার ওয়ার্ল্ড কাপকে প্রমোট করার জন্য হাকিমি আর এমবাপ্পে দুজন তখন পিএসজিতে খেলে, তাদেরকে কাতারের একটা মাঠে আনা হয়েছিল, সেখানে দুই বন্ধু দুষ্টুমি করে বলছিলেন যে এইখানে একদিন তোর সঙ্গে আমার দেখা হবে, এই টাইপের কথাবার্তা। তো তখন এটা আসলে কোনো গুরুত্ব পায় নাই যে মোরক্কোর সঙ্গে ফ্রান্সে দেখা হবে কেমন, এক গ্রুপে নাই, মানে গ্রুপের পরে মোরক্কোর কোনো ভবিষ্যৎ আছে বলে কেউ ভাবে নাই। পরে যখন আসলেই সেমিফাইনালে দুজনে দেখা হলো, এটা একটা ছিল সিম্পলি একটা অ্যামেজিং, যখন ওইটা খুব ভাইরাল হয়ে গেল। তো এই মরক্কো কি আপনি এখন তো এই বিশ্বকাপের বিষয় বলা যাবে না, যে দল গতবার সেমিফাইনাল খেলে ফেলেছে, তো আপনি গতদিন কিছুটা টাচ করছিলেন যে মরক্কোর ইনফ্রাস্ট্রাকচার, তাদের যে প্ল্যানিং, কি একটা বলছিলেন না, তাদের কি একটা বিল্ডিং আমাদের বিএফএফ এর চেয়ে 3-4 গুণ বড়, মরক্কোর কথা বলছিলেন আপনি? আমি বলিনি, হয়তো অন্য কেউ বলেছিলেন। এটা টিটো বোধহয় এসে বলছিল, সেটাই টিটো বোধহয় বলছিল যে তাদের যে ওই যে টিডি আর কি, টেকনিক্যাল ডিরেক্টর, তার ওই বিল্ডিংটা পুরো বিএফএফ এর চেয়ে মনে হয় 3-4 গুণ বড়। টিটো, যদি এটা আপনি না বলে থাকেন আমার ক্ষমা করে দিয়ে, মিসকোট করা হয়ে গেল, কেউ একজন বলছে আর কি। মরক্কোর এই যে রাইসটা, এটা আসলে সম্পূর্ণ মানে হয়, আমার মনে হয় যে আরো পরিপূর্ণতা পাবে যদি আজকে তারা ফ্রান্সকে হারিয়ে দিতে পারে। আপনি এটা যদি পার্সেন্টেজ, আপনাকে একটা বিপদে ফেলানোর চেষ্টা হচ্ছে, পার্সেন্টেজ ওয়াইজ যদি আপনাকে আমি বলতে বলি, আগে পার্সোনালি বলে দিই, আমি চাই ফ্রান্স ফাইনালে পরে আর 3-4টা ম্যাচ খেলুক, মানে আমার খেলা দেখতে এত মজা লাগে ফ্রান্সে, এটা আমার এই পক্ষপাত আমি বলেই দিলাম। না, ঠিক আছে। কিন্তু আপনি পার্সেন্টেজ অনুযায়ী ফ্রান্স মরক্কো কত পার্সেন্ট চান দেখেন? আমি দেখি আপনার 48-52। এত ক্লোজ। রাইট। তাহলে তো এটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হবে। রাইট। মানে আমার ধারণা, মানে এই ওয়ার্ল্ড কাপের পারফরম্যান্স, এবং আমি একটু
মানে আমি পার্সোনাল কোচিং, আমি একটু ডাটা বেস, মানে ডাটাটা খুব বেশি আমাকে মানে প্রভাবিত করে। ডিসিশন নিতে আমাকে অনেক ইনফ্লুয়েন্স করে। তো এই ডাটা কিন্তু তাই বলছে। অবশ্যই আপনার একটা মানে গিভেন ডে তে অনেক কিছু হতে পারে। হয়তো এমন হতে পারে ৪-০ তেও ফ্রান্স জিতে যেতে পারে। সেটা অন্য জিনিস। কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স, টিম পারফরম্যান্স এবং ডাটা কিন্তু তাই বলে যে ম্যাচটা খুব ক্লোজ হওয়ার চান্স আছে। একটা সমস্যা যে এমবাপ্পে, দেমবেলে বা ওলিসে এই টাইপের প্লেয়াররা তো আপনার ডাটা দেখে নামবে না। না, একটা জিনিস, আমি আমি কালকে পর্যন্ত ছিলাম আপনার কত 45-55। মানে 55 ফ্রান্সের দিকে না মরক্কোর দিকে? 55 ফ্রান্সের দিকে। আচ্ছা, কারণ আচ্ছা। এটা রেশিও কমে আসছে। 3 কমে আসছে। কারণ হলো যে এখন পর্যন্ত যেটা আমি জানি আরকি, যে তাদের যে হোল্ডিং মিডফিল্ডার চুয়ামেনি সে হয়তো খেলবে না। চুয়ামেনি, হ্যাঁ। চুয়ামেনি খেলবে না। সেই ক্ষেত্রে কিন্তু মানে ফ্রান্সের ২ টা সেন্ট্রাল ব্যাক তাদের উপরে যে একটা মানে চাপ একটা তৈরি চাপ হবে। আসে, এটা কিন্তু আগেই ফেস করে হলো চুয়ামেনি। তো সেই ক্ষেত্রে হয়তো কুনে খেলবে এই জায়গায়। কিন্তু চুয়ামেনি আর কুনের ভিতরে ডিফারেন্স আছে। ডিফারেন্স আছে। সেই ক্ষেত্রে আমি মানে ৩ তাদের ইনক্রিজ হয়েছে, ৩ তাদের ডিক্রিজ হয়েছে। আচ্ছা, এটা খুব ভালো পয়েন্ট আপনি বলেছেন। চুয়ামেনি একটা শিল্ড, মানে সে রাইট, প্রথম রাইট। ধাক্কাটা সে একটা সামলে নেয়। স্ক্রিন আরকি হ্যাঁ, সে। পুরা স্ক্রিন আরকি। লাস্ট কোয়েশ্চেন আমার। কারণ অনুষ্ঠান মনে হয় আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। মেসি, হল্যান্ড, এমবাপ্পে ৭-৭-৭। আচ্ছা, জি, ওয়ার্ল্ড কাপ ইতিহাসে কখনো হয় নাই যে ৩ জন প্লেয়ার ৭ টা করে গোল করেছে। জি। তো মেসি তো অন্য লোকজনের সঙ্গে থাকতে পছন্দ করেন না। না। তিনি ৮ নম্বর গোল করে ফেলেছেন। জি। এখন এমবাপ্পের তো কিছু দায়িত্ব আছে। আপনি এমবাপ্পে এই ম্যাচে গোল করবে কি করবে না প্রেডিক্ট করেন? আমার কাছে মনে হচ্ছে এমবাপ্পে তার যে প্লেইং স্টাইল, যে তার স্পেস ক্রিয়েট, মানে মানে একটা কথা হচ্ছে আপনার ফুটবল মাঠে যে যেখান থেকে গোলগুলা হয়, সেখানে একটা জোন আছে হলো প্রাইম স্কোরিং এরিয়া। প্রাইম যেখান থেকে সবচেয়ে বেশি গোল হয়। সবচেয়ে বেশি। এই জায়গাটা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টিভলি ফাঁকা রাখে এমবাপ্পে। মানে সেই ক্ষেত্রে আমি মনে করি তার পজিশন, তার মানে মুভমেন্ট, আমার মনে হয় তার গোল করার চান্স আছে আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ। ভালো থাকেন। মারুফের প্রেডিকশন হচ্ছে 52-48। এটা আসলে ঠিক প্রেডিকশন না। তার মানে সে বলছেন যে এটা এমন একটা ম্যাচ প্রেডিক্ট করা খুব কঠিন। তাই তো? রাইট। আর এমবাপ্পে গোল করবেন। তার মানে আমরা এমবাপ্পে গোল করছেন এবং ম্যাচটা খুব ক্লোজ হচ্ছে। তার মানে আমরা একটা খুব ভালো ম্যাচ দেখার আশা করতে পারি। সেই আশা পূর্ণ হোক। সেই আশা পূর্ণ হলো কি হলো না, সেই আলোচনা করতে আমরা কালকে আবার একই সময়ে আপনাদের সামনে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।